আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দিবে? ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যাই হোক, আজকের রাতটা কোনো মতে পার করলাম। সকালে উঠে নাস্তা করে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আন্টিকে চলে যাওয়ার কথাটা বলিনি, বললে হয়তো যেতে দিত না। যাই হোক, কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম। টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল অনেক কথা শোনালো, সেগুলো মুখ বুজে সহ্য করে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে দেখি সামিয়া শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে। আমি সামিয়ার সামনে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোণায় পানি টলমল করছে। আমাকে কিছু বলতে না দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে ঠকালে? তোমার যখন এত দেহের প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতাম। আমি বললাম, সামিয়া আমার কথাটা শোনো। সামিয়া বলল, কি শুনবো? হ্যাঁ, তোমাকে আমার ঘৃণা হয়, শুধু ঘৃণা। তোমাকে ভালোবেসেছি, এটাই আমার বড় ভুল ছিল। তোমাকে আমার জাস্ট সহ্য হয় না। চলে যাও আমার সামনে থেকে। এ কথা বলেই কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, সামিয়া বিশ্বাস। আমাকে আর বলতে না দিয়ে সামিয়া আমার গালে ঠাস করে চড় মেরে বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর কি বললি, বিশ্বাস? হা হা হা, কাকে বিশ্বাস করব? তোকে? একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আর আমার কাছে এসে বলবি আমি কিছু করিনি? আমি তাই বিশ্বাস করব? তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি, ঘৃণা। আর কখনো তোর ওই পাপী মুখ নিয়ে আমার সামনে আসবি না। সামিয়ার মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীরটা অবশ হয়ে গেল। আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছি যে আমার একটা কথা না শুনে মিথ্যে অপবাদ দিল? সামিয়ার সব কথাগুলো শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে চরিত্রহীন অপবাদী পেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় একটা অপবাদ দিলে। তবে একটা কথা মনে রেখো, যেদিন সত্যটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে, কিন্তু আফসোস, আমাকে আর পাবে না। আর কোনো দিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। বলেই চলে আসলাম। এখন আমার মূল উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যাওয়া, যাতে করে আর কারো মায়া না পড়ি, আর নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসে পড়লাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস চলার দ্রুত যতই বাড়তেছে আমার মনের ভিতর অশান্তি ততই বাড়িয়েছে। নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাইছে না, কিন্তু বাধ্য। এই ছিল স্বামীর ভালোবাসা, এই ছিল আমার জন্য স্বামীর মনে বিশ্বাস। তবে বিশ্বাস না করারই কথা, যেখানে নিজের পরিবারের লোক, নিজের মা বাবা অবিশ্বাস করলো। আর এখানে তো দুই দিনের ভালোবাসার সম্পর্ক। ভাবতেছি ঢাকা গিয়ে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল যা কিছু ছিল সব বাসায় রেখে আসছি। শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিচ্ছে। এটাই আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বাসায় হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। হেল্পার বলল, মামা ঢাকা পৌঁছে গেছি, নামেন। আমি বললাম, আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কোথায় থাকবো, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান। সেই দোকানে গিয়ে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে? দোকানদার বলল, নতুন নাকি মামা? আমি বললাম, হ্যাঁ মামা। দোকানদার বলল, মামা ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করেন, দেখেন। আমি বললাম, আচ্ছা মামা। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে বলতেছি, এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, এই শহরের মানুষগুলো ব্যস্ত। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক, বয়স মিনিমাম 50 বছর হবে, ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝখানে চলে গেছে। আর ওনার বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে সজোরে আসতেছে। সেদিকে কোনো খেয়াল নেই ওনার। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ খুলতে দেখি আমার পাশে বসে থাকা নার্স বলল, অবশেষে 13 দিন পর তাহলে আপনার জ্ঞান ফিরল।
আমি বললাম, কি? 13 দিন পরে আমার জ্ঞান ফিরলো? কি হয়েছিল আমার? আর এখানেই বা কে নিয়ে আসলো আমাকে? নার্স বলল, প্লিজ আপনি শান্ত হন, আপনার বেশি কথা বলা বারণ আছে। এই বলে নার্স বাইরে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কে আমাকে এখানে নিয়ে আসলো? আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম। তিনি কি এখনো বেঁচে আছেন? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কে যেন বলল, তাহলে আপনার জ্ঞান ফিরছে। কথাটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ দরজা দিয়ে রুমে যে লোকটা ঢুকতেছে সে হলো সেই লোক যাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম। লোকটি বলল, বাবা তাহলে তোমার জ্ঞান ফিরে এখন কেমন লাগছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি বললাম, কি হয়েছিল আমার? আঙ্কেল বলল, তুমি যখন আমাকে বাঁচানোর জন্য আমাকে ধাক্কা দিয়েছিলে, ঠিক তখনই তুমি ট্রাকটির সাথে ধাক্কা খাও। আর পড়ে গিয়ে তোমার মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অনেক ব্লাড বের হয়। সেখান থেকে দ্রুত তোমাকে হাসপাতালে ভর্তি করাই। আজ 13 দিন পর তোমার জ্ঞান ফিরলো। আমি চুপ করে শুনছি। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, সমস্যা তেমন নেই, 2 দিন পরে রোগীকে বাসায় নিয়ে যেতে পারবেন। বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিতে হবে আর মাঝে মাঝে চেক আপ করাতে হবে। এই বলে ডাক্তার চলে গেলেন। আঙ্কেল আমার কাছে এসে বলল, তোমার নাম কি বাবা? আমি বললাম, সাইদ হাসান শাহী। আঙ্কেল বলল, বাবা তোমার বাসা কোথায়? আর তোমার বাবা মা কোথায়? আমি বললাম, আসলে আঙ্কেল আমি এই শহরে নতুন, আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আঙ্কেল অবাক হয়ে বলল, বাসা থেকে বের করে দিয়েছে মানে? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল। এরপর সব কিছু বললাম। আঙ্কেল সব কিছু শুনে বলল, মন খারাপ করো না বাবা, আমি আছি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কিছু খাবার নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে 2 দিন পার করলাম হাসপাতালে। আজকে আমার রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি সামনে একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেই গাড়িতে করে একটা রাজপ্রাসাদের মতো বাসায় চলে আসলাম। তবে এই বাসাটা আমাদের বাসা, সরি, সেটা তো আর আমাদের বাসা নেই। আমার বাবা আমজাদ চৌধুরী বাসার থেকেও বড়। যাই হোক, বাসার ভেতরে ঢুকে আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল থাকার জন্য। রুমটা বেশ গোছানো। রুমটা দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, পছন্দ হয়েছে কি তোমার? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল। আপনি কি এই বাসায় একাই থাকেন? আঙ্কেল বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, আঙ্কেল এই রুমে কে থাকতো? আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে আমার ছেলে থাকতো। আমি অবাক হয়ে বললাম, কোথায় গেছে আপনার ছেলে? আঙ্কেল বলল, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কৌতূহল হয়ে বললাম, মানে? আঙ্কেল বলল, তাহলে শোনো বাবা, আজ থেকে 5 বছর আগের কথা। আমারও ছিল একটা সুখের সংসার। তোমার বয়সে এবং তোমার মতো দেখতে আমারও একটা ছেলে ছিল। একটাই সন্তান ছিল আমাদের। আমি ব্যবসার কাজে বাইরে যাই, সেখান থেকে ফিরে আসতেই ছেলে আমার কাছে বাজনা ধরে, আমাদেরকে নিয়ে সিলেটে ভ্রমণে যাবে। আমিও আর না করতে পারলাম না। ছেলের খুশিতে আমরা খুশি। তারপর আমরা গাড়ি নিয়ে বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমার ছেলে নিজে ড্রাইভ করবে, তাই সেদিন আর ড্রাইভারকে নিয়ে যায়নি। আল্লাহর রহমতে ভালোভাবে সিলেটে ঘোরাফেরা করলাম। কে জানতো যে এই ঘোরাফেরাটাই ওদের সাথে আমার শেষ ঘোরাফেরা হবে। সেখানে সব কিছু ভালোভাবে দেখলাম, সবাই খুশি হয়েছি। পরের দিন আমার একটা জরুরি মিটিং থাকায় সেদিন সন্ধ্যায় বের হলাম ঢাকার উদ্দেশ্য। আসার সময় আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝপথে আসতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে একটা পাথরের ট্রাকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খায়, যার ফলে আমাদের গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে দেখি আমার অফিসের ম্যানেজার আমার পাশে বসে আছে। আমার অফিসের ম্যানেজারটা ছিল খুব ভালো মানুষ। আমি তাকে আমার স্ত্রী আর ছেলের কথা জিজ্ঞাসা করলে সে চুপ করে থাকে। এতে আমি বুঝতে পারছি যে ওরা আর এই পৃথিবীতে নেই। তারপর থেকে আমি একাই থাকি। এই বয়সে আর আমার জীবনে কাউকে জড়ায়নি। কথাগুলো বলেই আঙ্কেল চোখের পানি মুছল। তারপর আঙ্কেল অসহায় হয়ে বললেন, বাবা তোর কাছে আমার একটাই আবদার আছে, পূরণ করবি?
আমি বললাম, বলেন। তারপর আঙ্কেল অঝরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুই আমার ছেলে হয়ে থাকবি, তোকে কোনোদিন কষ্ট দিব না, তুই শুধু আমাকে বাবা বলে ডাকবি। আমি সাথে সাথে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি আমার বাবা, তুমি এখন থেকে আমার উপর ছেলের অধিকার খাটাবে। আঙ্কেল, মানে বাবা, জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, আর কেঁদো না বাবা, এই দেখো তোমার ছেলে ফিরে এসেছে। অনেকক্ষণ ধরে কাঁদার পর বাবা আমাকে ছেড়ে দিয়ে খাবার আনতে নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে খাটে বসে আছি। বাবা খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া করে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা একটু ঘুমিয়ে নে। আমি বললাম, ঠিক আছে বাবা। রুমে এসে ভাবতে লাগলাম, হায় রে দুনিয়া, যেখানে নিজের মানুষ অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিল, আর একজন অপরিচিত লোক রাস্তা থেকে তুলে নিয়ে এসে বিশ্বাস করে নিজের সন্তানের মর্যাদা দিল। নেক্সট পর্ব পেতে সাথেই থাকবেন। আর আমাদের গল্পটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।